ওকে ভাই, অনেকদিন পর আপনার সঙ্গে আবার দেখা। প্রায় 2 সপ্তাহ আমাদের প্ল্যানিং ছিল আহ মাঝখানে আরো কিছুদিন বসা, এই হাবিজাবি বিষয় নিয়ে কথা বলা, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠে নাই, ব্যস্ততা। ইউনো, সামার, তারপরে অনেক ব্যস্ততা থাকে সামারের শুরুতে, কারণ হচ্ছে যে নতুন করে সামার জব থেকে আরো আরো ব্লা ব্লা স্টাফ আছে যেগুলো আমাদের করতে হয়, মানে ব্রেড এন্ড বাটারের জন্য। যাই হোক, এটা বিষয় না ভাই। আমি আজকে একদম কিছু বেসিক জিনিস নিয়ে আমি আর আপনি আলোচনা করবো। সেটা হচ্ছে ধরেন, যদিও আমি জানি যে এই জিনিসগুলো খুবই আনইম্পর্টেন্ট, তারপরেও কিছু জিনিস আছে যে আলোচনা না করলেই নয়। যেমন এই টাইপের জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে ধরেন, একটা স্বাভাবিক কোয়েশ্চেন আছে যে মানুষ চিন্তা করে যে আইএলটিএস কি। একদম সিম্পল অ্যান্সার দেন, কোনো ইলাবোরেশনের দরকার নাই যে আইইএলটিএস মিন্স বলতে কি বোঝায়, কারা এই পরীক্ষা নেয়। এগুলো আলোচনায় ধীরে ধীরে চলে আসবে, কারণ হচ্ছে যে কারা পরীক্ষা নেয় এটার উপর ডিপেন্ড করে যে আপনার কোন টাইপের আইএলটিএস দেওয়া দরকার। সহজ ভাষায় সবার জন্য বোঝানোর জন্য বলি। আইএলটিএস হলো এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে এটা বোঝানো হয় যে হ্যাঁ ভাই, দেখো আমার আইএলটিএস এর স্কোরে আমার ইংলিশের লেভেলে আছে। আইএলটিএস তাহলে কেন দিতে হবে? আমার আমার দেশের ভাষা ইংরেজি না, তো আমি যদি এখন এমন একটা দেশে পড়তে যাইতে চাই যেখানকার ভাষা বা যেখানকার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো ইংলিশ, ওখানে তো ওরা ইংলিশে পড়াবে। তো ওদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি কিন্তু ইংলিশ ভাই জানি, আমি ইংলিশ পারি, ইংলিশ বুঝি, এই হলো আমার ইংলিশের দক্ষতা। সেই ইংলিশের দক্ষতা প্রমাণের জন্য আইএলস আইএলস আসলে দুই ক্যাটাগরি হয়। আমি আপাতত প্রথমে তোর একাডেমিক ক্যাটাগরি নিয়ে বলতেছি। যারা পড়াশোনার জন্য কোনো একটা ইংরেজি আহ, ভাষা বলুয়া কোনো দেশে পড়াশোনা করার জন্য যেতে চায়, হতে পারে সেটা ব্যাচেলার, হতে পারে সেটা মাস্টার্স, হতে পারে সেটা পিএইচডি, এরকম কোনো একটা দেশে পড়তে যেতে চায়। সেইখানে আমাদের মতো দেশের মানুষজনের ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের উপায় হলো আইএলটিএস। আরো কয়েকটা আছে, টুফেল, ডুওলিঙ্গো বা পিটি, আরো কয়েকটা আছে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, তার মানে একটা জিনিস আমাদের, আপনার কথায় আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আপনি যদি পড়াশোনা করতে যান তাহলে আপনাকে আইএলটিএস দিতে হবে। যদি আপনি পড়াশোনা করতে না গিয়ে আদার টাইপস অফ কাজের জন্য যান, সেক্ষেত্রে আপনি আইএলটিএস দিতে পারেন। মোট কথা আইএলটিএস হচ্ছে যে আপনি যে ভাষায় কাজ করবেন সেই ভাষায় আপনার সেই ভাষায় আপনার দক্ষতা কতটুকু সেটা বোঝানোর জন্য। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। সিম্পল কথা, এটা আমরা মাথায় রাখলাম, বাদ দিলাম এই ঘটনা। ওকে, এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, তার মানে যেহেতু আপনি বললেন যে আইএলটিএস টু টাইপস, আমার যতটুকু মনে আছে যে আইএলটিএস আগে 3 টাইপস ছিল। সো একটা টাইপস আমার মনে নাই নামটা কি, আনপপুলারিটির কারণে প্রেটি মাচ বন্ধ হয়ে গেছে, আমি ভুলে গেছি ওটা। 2 টাইপস। আমিও জানি না, আমি এই থার্ড টাইপের ব্যাপারে জানি না, আমিও। আমি 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 নিজে একটা ব্লগে পড়ছিলাম, সেটা মনে হয় তাও তাইলে মনে হয় অনেক আগে। তো তাহলে অনেক ওটা আগে ওটা কথা। আনইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য টাইম মানুষ দুইটা রিজনেই যায়, একটা হলো আপনার একাডেমিক, আর একটা হলো আপনার জব পারপাস, কিংবা রাইট, ইমিগ্রেশন পারপাস, কিংবা রাইট। ব্লা ব্লা স্টাফ। সো এই যে এখন আইএলটিএস এর 2টা ক্যাটাগরি, সেটা একটা জেনারেল ক্যাটাগরি, একটা একাডেমিক ক্যাটাগরি। ডিফিকাল্টিজ লেভেলে আমরা পরে যাচ্ছি, কারণ হচ্ছে অফকোর্স একাডেমিক লেভেল ক্যাটাগরিটা একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে আপনি এখানে অনেক একাডেমিক ভোকাবুলারি পাবেন, অনেক একাডেমিক রিডিং এবং রাইটিং পাবেন, বিকজ আপনি এটাই করতে যাইতেছেন ওই দেশে। তো এটার বাইরে অন্য যে ক্যাটাগরিটা আছে, জেনারেল টাইপস অফ আইএলটিএস, তো ওই ক্যাটাগরিতে সিম্পলি আমরা এতটুকু প্রেডিক্ট করতে পারি যে আপনার নন একাডেমিক জায়গাগুলো অনেক স্ট্রং হবে, যেমন জব ওরিয়েন্টেড জায়গা, ইমিগ্রেশন ওরিয়েন্টেড জায়গা, আরো আরো যেগুলো আছে সেগুলা। যেমন ধরেন আমি অনেকে দেখছি যে ওনারা, অনেক দেশ আছে যে আপনি যদি ইমিগ্রেশন করতে চান ওই বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন থ্রুতে লয়ার ধরে, সেক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দেখাইতে হয়। তো অফকোর্স সেক্ষেত্রে আপনাকে একাডেমিক আইএলটিএস দেওয়ার দরকার নেই, আপনি জেনারেল আইএলটিএস দিতে পারেন, কারণ হচ্ছে ওটা ডিফিকাল্টিজ লেভেল একাডেমিক আইএলটিএস থেকে অনেক ডিফারেন্ট। সো যাই হোক, আমাদের একাডেমিক আইএলটিএস এবং হচ্ছে জেনারেল আইএলটিএস এর এই আলোচনা গেল। এখন বিষয় হচ্ছে যে একটা সিম্পল কোয়েশ্চেন এখান থেকে রেইজ হয় যে আইএলটিএস আসলে কে দিবে। তো এটা তো অ্যান্সার অলরেডি আমরা বলেই দিছি, যে তুমি যদি পড়াশোনা করতে যাও সেটাতে তুমি একাডেমিক আইএলটিএস দিবা, আর যদি তুমি পড়াশোনা করতে না যাও সেক্ষেত্রেও তুমি আইএলটিএস দিতে পারো। এর পরেও আরেকটা জিনিস আছে ভাই, তুমি যদি কোথাও না যাও সেক্ষেত্রেও তোমার তো 4টা স্কিল লাগবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই 4টা স্কিল, তোমার শুনতে হবে, শুনে বুঝতে হবে, বুঝে বলতে হবে, কারণ তোমার পইরা বুঝতে হবে, বুঝে লিখতে হবে। এই 4টা স্কিল প্রিটি মাচ সব জায়গায় সমান। সো তারপরেও দ্যাট মিনস থার্ড ক্যাটাগরি যারা আছে, যে ধরেন বাংলাদেশে যারা আছে, যদি তারা আইএলটিএস পরীক্ষা নাও দেয়, তাও বাংলাদেশি অনেক জায়গায় ধরেন নিজের জন্য কিংবা হচ্ছে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, আমরা ছোটবেলা থেকে ইংলিশ পড়ি, অ্যাকচুয়ালি কোনো ডেভেলপমেন্ট আমাদের নাই, বাট এটার কারণ হচ্ছে আসলে আমরা ক্যাটাগরাইজ করি না যে আমাদের স্ট্রেংথ কোথায়, আমাদের উইকনেস কোথায়। আইএলটিএস একটা ভালো জায়গা যে তুমি বাইর করতে পারো ভাই তোমার দুর্বলতা কোন জায়গায়। সারা জীবন রিডিং পড়তে 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 বাংলাদেশের মানুষ শুধু রিডিংই পড়ে,
লিটারালি আমরা কটুক রাইটিং প্র্যাকটিস করি, কটুক লিসেনিং প্র্যাকটিস করি, কটুক স্পিকিং প্র্যাকটিস করি, আই ডোন্ট নো। এই স্পেসিফিক ক্যাটাগরিতে যদি আপনি একটু কাজ করেন তাহলে আমার মনে হয় যে এটা খুব সহজ হয়ে যায় বিষয়টা। আমি যেটা জানি বা বাংলাদেশের যে অন অ্যাভারেজ সিচুয়েশন, সেটা আমরা আমরা বাংলাদেশের মানুষজনের স্পোকেন এবং হইলে গিয়া রাইটিং খুবই খারাপ, ভয়াবহ খারাপ। অন অ্যাভারেজ, আমি সবার কথা বলতেছি না। অনেক ভালো আছে, অনেক ভালো আহ, কথা বলে বা অনেক ভালো লেখে, এরকমও আছে। এরকম আমি দেখছি যে আমেরিকাতে পড়াশোনা করে লোকালদের চেয়ে বাঙালির লেখা অনেক ভালো, এরকমও আছে। আমরা এই যে আলোচনা করতেছি, সে তার জন্য না, তাকে ফোকাস করে না, ওই টাইপের মানুষদেরকে ফোকাস করে না। আমি অন অ্যাভারেজে কথা বলতেছি, অন অ্যাভারেজে বাংলাদেশের মানুষের লিসেনিং, স্পিকিং এবং রাইটিং খুবই ভয়াবহ অবস্থা। কোনো মতে একটু দেখে পড়তে পারে, পড়ে একটু বুঝে, দ্যাট ডাজ নট মিন যে তারা আইএলটিএস ভালো করবে বা ভালো করার পসিবিলিটি তখন অনেক ক্ষীণ হয়ে আসে আর কি। এই জায়গায় একটা ফানি স্টোরি অ্যাড করি, সেটা হলো আমি তো যখন এই ধরেন এখানে ডিগ্রি করতেছি, টিএ আছি অনেকদিন ধরে, টি হিসেবে কাজ করি, তা আপনার আমার কাজের কাছাকাছি একটু মজা আছে আর কি, যে প্রিটি মাচ সব টি এর কাজই কাছাকাছি। মাঝে মাঝে গিয়ে একটু লেকচার দেওয়া, ক্লাসে লেকচার দেওয়ার পাশাপাশি আরো কিছু জিনিস থাকে, সেটা হলো আপনি তাদের খাতাপত্র দেখা, পরীক্ষা নেওয়া, এই ব্লা ব্লা। তো মোস্ট অফ দ্য টাইম আমি যে পরীক্ষাটা নিছি সেটা হলো ধরেন অনেকগুলা ক্ষেত্রে আমি ওএমআর শিটে পরীক্ষা নিতাম, যারা গোল্লা ভরাট করতো, আমি গিয়ে ওএমআর মেশিন দিয়ে খাতা দেখতাম। তো কিছু কিছু সেমিস্টারে আবার একটা মজা ছিল, সেটা হলো যে তাদের অ্যাসাইনমেন্ট লিখতে হইতো। তো ধরেন যদি ক্লাসগুলো একটু আপার লেভেলের হয়, ধরেন 4000 3000 লেভেলের ক্লাস হয়, দ্যাট মিনস ধরেন তারা অলরেডি ডিপার্টমেন্টে মেজর মাইনর নিয়ে নিছে, সেক্ষেত্রে প্রফেসর দেখতো রাইটিং গুলা। বাট ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রাইটিং হলে অ্যাসাইনমেন্ট গুলো আমাদের কাছে আসতো। তো একটা ফানি স্টোরি যেটা, সেটা হলো আমি এর আগে আমি মনে করতাম যে যারা ইংলিশ স্পিকিং এর কান্ট্রির পোলাপান, হয়তো আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, কারণ তারাও এখানে শিখতে আসছে, and শেখাটাই কাজ, তুমি মানে বল, এটা আমি কি এনকারেজ করার জন্য, যারা ইংলিশ পারে না তাদের এনকারেজ করার জন্য বলতেছি। সেটা হলো যে ভাই ওদের রাইটিং এর অবস্থা আসলে, আমরা বাংলাদেশি যারা আছে, বাংলাদেশে যারা আছে, তারা যদি নিজেদেরকে ছোট মনে করে একটু অপমানজনক হবে। কারণ হচ্ছে সিরিয়াসলি পোলাপান সব জায়গায় আন্ডারগ্রেডের পোলাপান সেম। আপনার আরেকটা জিনিস আমার কোয়েশ্চেন ছিল, আপনি তো লুইজিয়ানা লাফায়াতে, হ্যাঁ, হ্যাঁ তো ধরেন জেনারেলি সাউদার্ন ইংলিশ একটু ডিফারেন্ট হয়। আহ, ভাই, সাউদার্ন ইংলিশ, স্পোকেন ইংলিশ ডিফারেন্ট, বাট একাডেমিক ইংলিশ সারা দুনিয়াতে এক। তুই হ্যাঁ অক্সফোর্ডে সেটা ঠিক। ইংলিশ পড়বি, ওই বাংলাদেশের এবিসিডি কলেজে সেই যে ইংলিশ পড়ে সে একই ইংলিশ। সারা দুনিয়াতে একাডেমিক ইংলিশের কোনো চেঞ্জ নেই, একাডেমিক ইংলিশ একটাই। ঠিক ঠিক আছে। এখন যারা আইএলটিএস একাডেমিক পরীক্ষা দিবে তাদের কিন্তু এই ইংলিশটাই ফেস করতে হবে। এটা ছাড়াও ধরেন আরেকটা জিনিস হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাজে এক্সপিরিয়েন্সও হয় হুম। স্পিকিং এর ক্ষেত্রে। আমাদের আমি যেমন কিছু একটা একটা জায়গায় খুব বাজে এক্সপিরিয়েন্স পাইছি, হচ্ছে একাডেমিক টেস্ট গুলো দিয়েই আসছে, টোফেল হোক, জিআরই হোক, আইএলটিএস হোক, যা যা লাগে দিয়ে আসছি, তারা আমাকে সার্টিফাই করছে, আমাকে এডমিশন দিচ্ছে, এখানে আসছি, আমি আমার ক্লাস নেওয়া শুরু করছি। তবে আমার সবচেয়ে ওর্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, যে আমি যারা আসতেছে তাদের প্রত্যেককে বলবো যে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা পাইতে পারে, ডু নট টেক ইট পার্সোনালি। কারণ হচ্ছে যে আহ, তুমি কোনো একজন ব্যক্তির আক্রোশের শিকার হওয়ার অর্থ এটা না যে তুমি বাজে ইংলিশ বলো। যেমন আমি যখন 2021 সালে এখানে আসি, আমার প্রথম ক্লাস ফার্স্ট ডে ফ্রাইডেতে ছিল, ওই দিন আমার টিএ ক্লাস চলতেছে। আমাদের এমন একটা ডিজাইন হয়েছে, বাজে ধরনের ডিজাইন, সেটা হলো ফ্রাইডেতে আমাদের টিএ দের ক্লাস নেওয়ার কথা, তো ওই দিনই হচ্ছে ইউনিভার্সিটিতে ফার্স্ট ডে। তো এখানে তো জানেন ফার্স্ট ডে মানে হলো ফার্স্ট ডে থেকেই দৌড়, এখানে হাইটা ওয়ার্ম আপ সুযোগ নাই। আমি গেছি ক্লাস নিতে। সো ওই দিন আমার দুইটা ক্লাস ছিল, আমি ফিলোসফিতে দুইটা, ইন্ট্রোডাকশন টু ফিলোসফির দুইটা ক্লাস নিব। তো একটা ছিল 10:30টায় আর একটা হলো 11:30টায়, ব্যাক টু ব্যাক। তো সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো ধরেন বাংলাদেশ থেকে আসার পরে আমাদের ই এর উচ্চারণ একটু ঝামেলা হয়। ই ইজ নট অ্যাকচুয়ালি ই। শুধু এটা ই না, শুধু ই না, আমাদের আসলে ভাওয়েলের সমস্যা আছে, কারণ ইংলিশ ভাওয়েল অনেক টাইপের উচ্চারণ হয় তো। আমি তো ওকে। লিখে ফোনেটিক্স পড়ছি, ফোনেটিক্সে ইংলিশ ভাওয়েলের সমস্যা আছে আমাদের এখন ধরেন প্রথম সমস্যা কি, আমি ক্লাসে গেছি, অনেক স্টুডেন্ট যে এই ধরনের উচ্চারণ করে, উচ্চারণ পারে না, আমি তার ক্লাস করতে আসছি টিএ, সে আমাকে আমাদের ক্লাসে টিএ হবে। তো ধরেন আপনার লাইফে ফার্স্ট ক্লাস আপনি বলতে আসছেন, এখানে এই ধরনের কথা শুনলে আপনার সাইকোলজিক্যাল অবস্থা কি হবে? তো একটা হলো এটা দিক, আর অন্য দিকটা হচ্ছে ওইখানে আরো অনেক স্টুডেন্ট স্টুডেন্ট ছিল প্রথম দিন হিসেবে, তারা প্রত্যেকে খুবই অ্যাপ্রিসিয়েট করছে ক্লাস, যে তোমার ক্লাস খুব ভালো হয়েছে। কারণ তোমাকে, আমি জানি না ওই স্টুডেন্টের প্রবলেম কি ছিল। ওই স্টুডেন্টের প্রবলেম হয়তো এটা ছিল যে আমি টাকা দিয়ে পড়তে এসেছি, সে আমি এই ধরনের উচ্চারণ শুনবো কেন। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টের কথা ছিল এটা যে সে তো অন্য দেশ থেকে আসছে, আমি আমার ল্যাঙ্গুয়েজই পারি শুধু ইংলিশ, আমি তো আর আরেকটা ল্যাঙ্গুয়েজ পারি না, বাট সে তার মাতৃভাষার পাশাপাশি আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে এদেশে পড়তে আসছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এমনই, দুই একটা এমনই হয়। ওই টাইপের থাকবেই। তো এটা পার্সপেক্টিভের ডিফারেন্ট, যে আপনার ডিফারেন্ট পার্সপেক্টিভ, মানুষ আপনাকে ডিফারেন্ট ভাবে দেখবে। সো
আপনার প্রোনাউন্সিয়েশন আপনি চেঞ্জ করার ট্রাই করতে পারেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি 100% প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করতেই পারবেন। ইট ডাজন্ট লাইক ইট ইজ নট ইম্পর্টেন্ট এট অল। হবেও না আর দরকারও নাই। দরকারও নাই, দরকারও নাই। এবং একটা ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে মানুষের মধ্যে, যে একটা আন্দোলন ছিল দুইটা, দুই তিনটা মানে দশক ধরে, যে একটা প্রথম আন্দোলন ছিল যেটা, যে তুমি চাইলে ইংলিশ স্পিকিং পার্সনদের মতো কথা বলতে পারবা যদি তুমি বিদেশি হওয়া সত্ত্বেও। এই আন্দোলনটা মাঝখানে ছিল, কিন্তু রিসেন্ট আন্দোলন হয়েছে যেটা, যে তুমি চাইলেও যদি ওই দেশে জন্মগ্রহণ না করো, ইংলিশ স্পিকিং পার্সনের মতো ইংলিশ স্পিকিং করতে পারবা না, সেটা যে কোনো ভাষার ক্ষেত্রে ইটস ট্রু। এবং এটার সাথে একটু অ্যাড হয়েছে, সেটা হলো যে এটা বলার চেষ্টা করার দরকারও নাই। তুমি যদি তোমার ইংলিশকে এই লেভেলের পারফেকশনে নিয়ে যেতে চাও, ইউ জাস্ট ফাকড আপ ম্যান। তুমি চিন্তা করো যে আমি কত কম পড়ে, কত কম প্যারা খেয়ে আমি আমার এই জায়গাটাতে দখল নিয়ে আসবো, যেটা দিয়ে কাজ চলে। এটা তোমার মাতৃভাষা না ভাই, এটা তোমার কাজ চালানোর ভাষা। তুমি শিখো যে তোমার কেমনে কাজ চালাইতে হবে। তোমার এক্স্যাক্টলি। এই হাবিজাবি ব্লা ব্লার দরকার নাই ভাই, সিম্পলি। এবং তোমার এই একটা কারণে যে তুমি পারফেকশন 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 খোঁজো, যে ইংলিশ স্পিকিং কান্ট্রির পার্সনের মতো হইতে হবে, তুমি ভাই এমন মারা খাও লাইফে, শেষ পর্যন্ত তুমি শরমের ঠেলা ইংলিশ বলতেই পারো না স্পিকিং। তোমার স্পিকিং নাই হয়ে যায় দুনিয়া থেকে, তোমার রাইটিং নাই হয়ে যায় দুনিয়া থেকে। ভুল করো না ভাই, তুমি ভুল করতে থাকো, করতে থাকো, করতেই থাকো। বাট আমি তারপরে তুমি শিখবা যদি তুমি এই সাইকোলজি থেকে বের হও। আপনি তো ধরেন চাইনিজ স্টুডেন্টদের ফেস করছেন। ও এক্স্যাক্টলি। মাই গুডনেস, তাদের ইংলিশ যে কত ভয়াবহ খারাপ! আপনি লিটারালি, আপনাকে যদি 10 মিনিট কথা বলে, আপনি 3টা ওয়ার্ড বুঝতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু তারা দেখেন, তাদের তাদের স্কিল দেখেন, রিসার্চ স্কিল দেখেন, তারা কত অ্যামেজিং রিসার্চ করে।